আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএসসি 5 এ ফর্ম পূরণ করতে আমাদের যে কমন ভুলগুলো হয়ে থাকে বা যে কনফিউশন তৈরি হয়, আমি আজকে সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। তো আ প্রথমেই প্রথমে যে বেসিক ইনফরমেশন আছে এগুলো পূরণ করতে আশা করি কারো কেমন প্রবলেম হয় না। তো যেখানে প্রবলেম হয় সেটা হচ্ছে প্রথমে কনফিউশন একটা তৈরি হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে। অ্যাড্রেস দিতে গিয়ে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস সেম হবে কিনা। এখানে বলে রাখি, কারো যদি প্রেজেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেসের থেকে, তাহলে অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা দিবেন। আর যদি কারো সেম হয়ে থাকে তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করে অবশ্যই সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। যদি কেউ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে হয়তো কেউ জব করতেছেন ঢাকায়, তার প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকা, আর কিছু তার যদি পার্মানেন্ট অ্যাড্রেস রংপুর হয়ে থাকে, জেলা আলাদা বা ডিভিশন আলাদা হয়ে থাকে, তাহলে অবশ্যই অ্যাড্রেস আলাদা হবে। তাহলে যদি ডিভিশন জেলা আলাদা হয়ে থাকে তাহলে অবশ্যই আলাদা আলাদা পৃথক অ্যাড্রেস হবে, এটা দেয়াই ভালো। আর যদি আপনার সেম জেলায় আপনি চাকরিরত অবস্থায় আছেন, তাহলে আপনি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারেন, এটাতে তেমন কোনো প্রবলেম হবে না। এই অ্যাড্রেসের ব্যাপারটা মূলত এটাই, এভাবে আপনি অ্যাড্রেস পূরণ করবেন। এরপর একাডেমিক কোয়ালিফিকেশনে যারা গ্রাজুয়েশন করেছে তাদের ক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হবে না। তারা পর্যায়ক্রমে এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েশন লেভেলের সকল ইনফরমেশন পূরণ করবে। কিন্তু যারা ডিপ্লোমা করেছেন তাদের ক্ষেত্রে এসএসসির পরে ডিপ্লোমার ইনফরমেশন দিতে হবে। সেগুলো হচ্ছে যেভাবে দিতে হবে, প্রথমে এক্সামিনেশন নাম আমরা দিয়ে দেব, ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এটা আমরা দিয়ে দেব। এরপর বোর্ড, যেহেতু বোর্ড ডিপ্লোমা হচ্ছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের আন্ডারে পরীক্ষা হয়, এটা হচ্ছে তাদের বোর্ড। রোল নাম্বার হচ্ছে সার্টিফিকেট, অর্থাৎ 3 বছর শেষে বিএনএমসি থেকে যে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেটাতে রোল নাম্বার দেওয়া থাকে। 6 ডিজিটের একটা রোল নাম্বার হয়তো বা থাকতে পারে, সেখানে ডিজিট ভ্যারি করতে পারে, এখানে 6 ডিজিটের একটা রোল নাম্বার দিতে হবে এবং সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বারও থাকে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে, 5 ডিজিটের এরকম হতে পারে। এরপর রেজাল্ট হচ্ছে যার সিজিপিএ, অর্থাৎ যেহেতু ডিপ্লোমার পরীক্ষা আউট অফ 4-এর মধ্যে হয়ে থাকে, তাহলে আউট অফ 4 সিলেক্ট করে যার যেটা সিজিপিএ সেটা দিতে হবে। ধরে নিলাম যে কেউ 3.50 পেয়েছে, তার সিজিপিএ 3.50, এখন দিয়ে দিলাম। সিলেক্ট গ্রুপ হচ্ছে যার যেটা গ্রুপ, অর্থাৎ নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি গ্রুপ, এখানে সিলেক্ট করে দিতে হবে। সর্বশেষ হচ্ছে পাসিং ইয়ার, যার যেটা পাসিং ইয়ার সেটা এখানে আমরা সিলেক্ট করে দেবো। এটাই হচ্ছে ডিপ্লোমা যারা, তাদের ক্ষেত্রে এভাবে সঠিক হবে। এবং যারা গ্রাজুয়েশন লেভেলের, অর্থাৎ যারা বিএসসি করেছে তাদের ক্ষেত্রে যেটা হবে, এখানে দেয়াই আছে ব্যাচেলর নার্সিং ডিগ্রি, দেয়াই আছে ব্যাচেলর ইন নার্সিং ইউনিভার্সিটি, এখান থেকে সিলেক্ট করা, যে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা দিবে, যে চট্টগ্রাম আন্ডারে, সিলেটের আন্ডারে, এখানে দিয়ে পূরণ করতে হবে। এবং রেজাল্ট এখানে যেহেতু আমাদের পাস্ট কোর্স, আমাদের পাস দিতে হবে। পাসিং ইয়ার, কোর্স ডিউরেশন 4 ইয়ার, পাঁচিং ইয়ার, যার যেটা সেটা এখানে দিতে হবে। এরপর মাস্টার্স ডিগ্রি, কেউ যদি মাস্টার্স করে থাকে, আবার অনেকেই এখন মাস্টার্সরত অবস্থায় আছে, বা কেউ এমপিএইচডি করেছে, সেক্ষেত্রে অবশ্যই পূরণ করবেন। আবার কেউ যদি মনে করেন যে করবেন না, তাহলে এতে কোনো প্রবলেম নেই। তো যারা করতে চান তাদের ক্ষেত্রে এই অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর যারা এমএসসি করেছেন তাদের ক্ষেত্রে এই অপশন ক্লিক করতে হবে, এমএসসি। কিন্তু যারা এমএসসি করেননি তাদের ক্ষেত্রে এমপিএইচ করেছেন, তারা এমপিএইচে এখানে এমপিএইচ লিখে দেবেন, এমপিএইচ। এবং এমপিএইচ লিখে দেওয়ার পর যেহেতু এখানে সাবজেক্টের নাম নাও আসতে পারে, হয়তোবা থাকবে না, সেক্ষেত্রে আদার্সে ক্লিক করে এখানে আপনার সাবজেক্টের নামটা লিখে দিবেন, যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্ট লিখে দিবেন। এরপরে যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির নাম এখানে মেনশন করে দিবেন। এরপর রেজাল্ট সিজিপিএ যত আছে সেটা দিবেন, অ্যান্ড পাসিং ইয়ার অ্যান্ড কোর্স ডিউরেশন যার যত সেটা দিবেন। এটা হচ্ছে মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে। এবং এক্সপিরিয়েন্স যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে অবশ্যই এক্সপিরিয়েন্স নাই, বাট যারা হয়তো 2020 কিংবা 2021-এ গ্রাজুয়েশন শেষ করেছে, তারা অবশ্যই যে কোনো জায়গায় চাকরিরত অবস্থায় আছে, তো তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স দেওয়াটাই ভালো। তো এক্সপিরিয়েন্স যারা যেখানে চাকরিরত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে এখানে বলা আছে এক্সপিরিয়েন্স ইফ অ্যাপ্লিকেবল। তো অবশ্যই আপনি যদি চাকরি করে থাকেন তাহলে এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন। ক্লিক করে যেটা পূরণ করতে হবে, টোটাল ইয়ার অফ কারেন্ট অ্যান্ড প্রিভিয়াস জবস, অর্থাৎ আপনার টোটাল এখন পর্যন্ত
কারেন্ট এবং প্রিভিয়াস জবে যত বছর এক্সপিরিয়েন্স আছে আপনি সেটা দিবেন। 1 বছর হলে 1 বছর, 2 বছর হলে 2 বছর, 3 বছর এভাবে দিতে পারেন। তো এখানে আমি 2 বছর দিয়ে একটা দেখাচ্ছি। 2 বছর আপনার কারেন্ট জব, আপনি কোন ধরনের, আপনি যদি এখনো যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে জব করে থাকেন তাহলে প্রাইভেট অর্গানাইজেশন দিবেন। আবার যদি কোনো অটোনোমাস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন পিজি হাসপাতালে যদি কেউ জব করে থাকে তাহলে এই অপশনটা দিতে হবে। এবং কেউ যদি সরকারি হাসপাতালে জব করে, অর্থাৎ সরকারি কর্মকর্তা, সেক্ষেত্রে রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেট এখানে ক্লিক করতে হবে। তাহলে যারা সরকারি জব করে তাদের ক্ষেত্রে রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেট। কেউ যদি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করে থাকে তাহলে অটোনোমাস দিতে পারে। আবার কেউ যদি প্রাইভেট, কারণ ম্যাক্সিমাম এখন প্রাইভেট অর্গানাইজেশনে হয়তো জব করতেছেন, তাদের ক্ষেত্রে প্রাইভেট অর্গানাইজেশন ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডেজিগনেশন বা পোস্ট, যার যেটা ডেজিগনেশন, হয়তো যারা টিচিংয়ে আছেন তাদের ক্ষেত্রে নার্সিং ইনস্ট্রাক্টর হবে, যারা হয়তো ক্লিনিক্যাল এরিয়াতে আছে তাদের ক্ষেত্রে হয়তো সিনিয়র স্টাফ নার্সই হবে। এরপর যেটা অর্গানাইজেশন, যে প্রতিষ্ঠানে জব করতেছেন সেই অর্গানাইজেশনের নাম দিবেন। নাম দেওয়ার পরে সেখানে অ্যাড্রেস দিবেন, লেন্থ অফ সার্ভিস, কত সময় ধরে আপনি চাকরি করতেছেন। তো আপনার বর্তমান চাকরি যদি একটাই থাকে, যে আপনি এত সাল থেকে আপনি 1 বছর একটা প্রতিষ্ঠানে জব করেছেন, তাহলে এটা দিবেন এত থেকে টিল ডেট পর্যন্ত। আর যদি আপনার চাকরির প্রতিষ্ঠান চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বর্তমান কারেন্ট প্রতিষ্ঠান দিয়ে আপনাকে পরবর্তীতে আরও কিছু অ্যাড করতে হবে। তো আপনি এখানে দিলেন লেন্থ অফ সার্ভিস, আপনার স্টার্টিং ডেট, আর এখানে টিল ডেট, মানে আপনি কারেন্ট এখানে জব করতেইছেন। এখন সেখানে এই 3টা অপশন, যেখানে লাস্ট অন স্যালারি, পে স্কেল অ্যান্ড গ্রেড, যেহেতু নার্সিংয়ের জবটাই হচ্ছে 10ম গ্রেড, সে প্রাইভেট জবের ক্ষেত্রে হোক বা সরকারি জব তো অবশ্যই 10ম গ্রেড। তো প্রাইভেট জবের ক্ষেত্রে যেটা দেখা যায়, 10ম গ্রেড আসলে মেনটেন করা হয় না। অ্যাজ ইউজুয়াল একটা নর্মাল স্যালারি দিয়ে এমপ্লয়ি রাখা হয়। তো অবশ্যই আমরা ফলো করব 10ম গ্রেডটাই। এখানে 10ম গ্রেড দেব। পে স্কেল এখন পর্যন্ত 2015 পে স্কেল হয়েছে, এরপরে আর কোনো পে স্কেল প্রকাশ করা হয়নি। তো পে স্কেল 2015 থাকবে এবং লাস্ট জোন স্যালারি 2015 পে স্কেলের আন্ডারে 10ম গ্রেডের স্যালারি হচ্ছে 16,000। তো আমরা এখানে 16,000 দেব। তো এইটা হচ্ছে জবের ক্ষেত্রে লাস্ট জোন স্যালারি, পে স্কেল এবং গ্রেড যেভাবে পূরণ করতে হবে, এটা দিলে হয়ে যাবে। এখন কেউ যদি চাকরি চেঞ্জ করে থাকে, হয়তো 2টা বা 3টা প্রতিষ্ঠানে চাকরি করেছেন, তাদের ক্ষেত্রে এই ব্রেকডাউন অফ প্রিভিয়াস জব ডেসক্রিপশন, প্রিভিয়াস কোথায় জব করেছেন সেটা পূরণ করবেন। সেম ওয়েতে এখানে দিয়ে দেবেন। আপনি যদি প্রাইভেটে থাকেন প্রাইভেটে দিবেন, যেটাতে করেছেন সেটা এখানে অপশন বেছে নেবেন। তো ম্যাক্সিমাম প্রাইভেট প্রতিষ্ঠানে জব করে থাকে, প্রাইভেট অর্গানাইজেশন দিয়ে দিবেন। ডেজিগনেশন পোস্ট, আপনার পোস্ট কী ছিল সেটা দিবেন। লেন্থ অফ সার্ভিস, আপনার স্টার্টিং জবের ডেটটা দিবেন। আর লাস্ট কবে আপনি জব ছেড়েছেন সেটা, এত থেকে এত সালে আপনি এখানে জব করেছেন, হয়তো 1 বছর বা 1.5 বছর যেটাই থাক। সেম হয়তো এখানে লাস্ট জোন স্যালারি আপনি দিয়ে দিবেন 16,000 টাকা, পে স্কেল 2015 এবং গ্রেড হচ্ছে 10ম গ্রেড। এভাবে দিয়ে আপনি এক্সপিরিয়েন্স পূরণ করতে পারেন। আরও যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে 2 নাম্বার 3 নাম্বার আপনি দিতে পারেন। এভাবে এক্সপিরিয়েন্স পূরণ করতে হবে। তো আবারও বলি, যাদের এক্সপিরিয়েন্স আছে অবশ্যই তারা এক্সপিরিয়েন্স দিবেন, যাদের ফ্রেশার যারা, তাদের এক্সপিরিয়েন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর যেটা ব্যাপার সেটা হচ্ছে মেম্বারশিপ। অনেকে এটা ভুল করে থাকে, মেম্বারশিপে আসলে কি দিব। অনেকেই বিএসসি নার্সিং, অনেকে হয়তোবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এরকম দিয়ে থাকে। আসলে মেম্বারশিপ হচ্ছে, এখানে বলা আছে অ্যাসোসিয়েশন, আপনি কোন অ্যাসোসিয়েশনের সদস্য। আমরা যেহেতু প্রফেশনালি বিএনএমসির সদস্য, তাই আমরা বিএনএমসি এখানে লিখব, অর্থাৎ বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল লিখে আমরা শর্ট করেও লিখতে পারি, অথবা আমরা ফুলও নাম লিখতে পারি। চেষ্টা করবেন ফুল নাম লিখে, অর্থাৎ বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল লিখে ব্র্যাকেটে আপনি বিএনএমসি দেবেন। এবং আইডি নাম্বার, আপনার আরএন নাম্বার যেটা, আপনি সেটা এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আরএন নাম্বার। তবে মেম্বারশিপে তাহলে অবশ্যই অ্যাসোসিয়েশন হবে বিএনএমসি এবং আইডি নাম্বার হবে আরএন নাম্বার আপনার যেটা, তাহলে মেম্বারশিপের জায়গাটা এভাবে পূরণ করলে হয়ে যাবে। আর বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো, প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম, যোগাযোগের ঠিকানা, সবগুলো আমরা অ্যাজ ইউজুয়াল যে বেসিক ইনফরমেশন সেটার মধ্যে পড়ে যায়, সেটা দিয়ে দিতে পারে। আর একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে এক্সাম সেন্টার। এক্সাম সেন্টার ঢাকা, রাজশাহী, চিটাগাং, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ সবই দেয়া আছে। তো এক্সাম সেন্টার আসলে কি, এক্সাম সেন্টারটা হচ্ছে, অর্থাৎ যদিও সব পরীক্ষা, পিএসসির সব পরীক্ষা ঢাকায় হয়ে থাকে, তো এখানে এক্সাম সেন্টার আপনি যেটা দিবেন, হয়তো দেখা যাচ্ছে আপনি যদি বরিশাল দেন বা খুলনা দেন, তো বরিশাল
যত পরীক্ষার্থী বরিশাল এক্সাম সেন্টার সিলেক্ট করবেন, সকল পরীক্ষার্থী আসলে এক জায়গায় পরীক্ষা হবে। আপনি যদি রংপুর সিলেক্ট করেন, যত পরীক্ষার্থী রংপুর এক্সাম সেন্টার সিলেক্ট করবে, সব পরীক্ষার্থী একটা কেন্দ্রে পরীক্ষা হবে। যদি আপনি ঢাকা সিলেক্ট করেন, সব পরীক্ষার্থীর এক জায়গায় পরীক্ষা হবে। ব্যাপারটা এমন না যে আপনি এক্সাম সেন্টার রংপুর দিলেন, আপনার রংপুরে পরীক্ষা হবে, বরিশাল দিলেন, বরিশালে পরীক্ষা হবে, এমনটা না। তো আপনি এক্সাম সেন্টার যাই দেন না কেন, পরীক্ষা ঢাকায় হবে, একটা কেন্দ্রে হবে। সো এটা নিয়ে ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে তেমন কোনো প্রবলেম নাই। তো এটাই হচ্ছে এক্সাম সেন্টারের ব্যাপারটা। বাকি যে ইনফরমেশনগুলো পূরণ আছে সেগুলো একটু ভালোভাবে পূরণ করে দেখে আপনারা এইখানে অ্যাবভ ইনফরমেশন কারেক্ট অ্যান্ড ক্লিক, এটা নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপে গিয়ে আপনার আম, ছবি এবং সিগনেচার দিয়ে আপনি যদি সাবমিট করে দেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। তো এই পূরণ অর্থাৎ এই 1 নাম্বার পেজে আসলে এই ভুলগুলো হয়ে থাকে। তো যেগুলো নিয়ে আমি কথা বললাম, আশা করি এই ভুলগুলো কারেকশন করলে বা সঠিকভাবে পূরণ করলে পরবর্তীতে তেমন কোনো চিন্তা করতে হবে না।